গত 7ই আগস্ট সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যাকে আন্তর্জাতিক কূটনীতিতে মক্কা চুক্তি বলা হচ্ছে। চুক্তিটি নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক মহলে বেশ আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে চুক্তিটি কেন হলো, এটি কি ইরানের সামরিক হামলা ঠেকানোর জন্য হলো কিনা, এই চুক্তি কি ইসলামী ন্যাটোতে রূপ নেবে কিনা, কিংবা চুক্তিটি ইসরায়েলের প্রভাব ঠেকাতে কতটুকু ভূমিকা রাখবে, এমন প্রশ্নগুলো বিশ্লেষক মহল থেকে উঠে আসছে। এই চুক্তিটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কতটুকু প্রভাব বিস্তার করবে সে আলোচনা করছেন অনেকে। আবার এই জোটে অংশ নেওয়ার ভাবনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ, এমন মন্তব্য দেশটির সরকারের শীর্ষ মহল থেকে উঠে আসায় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বিষয়টি নিয়ে বেশি আলোচনা হচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 7ই আগস্ট মক্কার গ্র্যান্ড মসজিদের পাশে আল সাফা প্রাসাদে এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আনুষ্ঠানিকভাবে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বা MJDA সই করেন। দেশ তিনটির ভৌগোলিক অবস্থান মক্কা চুক্তিকে এমন এক ধরনের গুরুত্ব দিয়েছে যা প্রচলিত সামরিক জোটগুলোর সব সময় থাকে না। তুরস্কের অবস্থান উত্তর প্রান্তে, দেশটি ইউরোপ, কৃষ্ণ সাগর ও মধ্যপ্রাচ্যের সীমান্ত সংলগ্ন এলাকায় রয়েছে। সৌদি আরব আছে একেবারে কেন্দ্রে। দেশটির অবস্থান পারস্য উপসাগর ও লোহিত সাগরের মাঝামাঝি। অন্যদিকে পাকিস্তান ইরানের পূর্বে অবস্থিত, যার সীমান্ত ভারতের ও মধ্য এশিয়ার কাছাকাছি। দেশটির দক্ষিণে আছে আরব সাগর। এই তিন দেশ মিলে একটি বিশাল ভৌগোলিক ত্রিভুজ তৈরি করেছে, যার বিস্তৃতি আনাতোলিয়া থেকে আরব উপদ্বীপ হয়ে দক্ষিণ এশিয়া পর্যন্ত। নতুন এই চুক্তির যে মূল কথা, সেটি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিখ্যাত 5 নম্বর অনুচ্ছেদকে মনে করিয়ে দেয়। তিন দেশের নতুন এই প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে সেটিকে সবার উপর হামলা হিসেবে ধরা হবে। অর্থাৎ একটি দেশের উপর আক্রমণ মানে তিন দেশই একই সঙ্গে তার জবাব দেবে। এই ধারার কারণে আন্তর্জাতিক বিশ্লেষকদের কেউ কেউ এই চুক্তিকে মুসলিম ন্যাটো হিসেবে দেখা শুরু করেছেন। তবে এখনো আন্তর্জাতিক মহলে প্রশ্ন আছে, এই চুক্তির মাধ্যমে কি সত্যি তেমন কোনো জোট বাস্তব রূপ পাচ্ছে? এতে উপসাগরে অর্থশক্তি, সৌদি আরব, তুরস্কের ন্যায্য মানের প্রতিরক্ষা প্রযুক্তি এবং পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা সব মিলে একটি শক্তিশালী প্রতিরক্ষা জোট তৈরি হচ্ছে। এই চুক্তি এমন এক সময় হয়েছে যখন পশ্চিম এশিয়া চলমান সংকট পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ চলছে, আমেরিকা আর ইসরায়েলের হামলার জবাব দিতে গিয়ে ইরান যখন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোতে হামলা চালাচ্ছে, তখন কেন সৌদি আরবের অন্য দুটি দেশকে প্রয়োজন হলো? একথা বলার অপেক্ষা রাখে না মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে এই জোট গঠিত হয়েছে। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও তেল অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর ফলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যায়। পরিস্থিতি সামলাতে বিকল্প পথ হিসেবে লোহিত সাগরের বন্দরগুলোর উপর নির্ভরতা বাড়াতে বাধ্য হয় রিয়াদ। ফলে ইয়ানবু বন্দর দিয়ে সৌদি তেলের রপ্তানি দৈনিক 1,20,000 ব্যারেল থেকে বেড়ে প্রায় 35 লাখ ব্যারেলে ওঠে। এই স্পর্শকাতর রুটি আঘাত এনেছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। গত 20 জুলাই তারা সৌদি আরবের উপর নৌ অবরোধ ঘোষণা করে। চুক্তি সইয়ের 2 দিন পর 9 আগস্ট ইরান সমর্থিত হুতিরা জানে সৌদি আরামকোর একটি শোধনাগারে ড্রোন হামলা চালানোর দাবি করে। এসব দিক বিবেচনায় নিলে বলতে হয়, চুক্তিটি কোনো কাল্পনিক ভবিষ্যৎ হুমকির বিরুদ্ধে নয়, বরং আঞ্চলিক সংঘাত ও নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধির মধ্যে এই চুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, এতদিন নিজেদের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করত। কিন্তু এই চুক্তির অন্যতম চালিকা শক্তি হলো মার্কিন সুরক্ষার উপর রিয়াদের হতাশা। আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী ওয়াশিংটনের দেওয়া নিরাপত্তা ব্যবস্থা যখন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে সৌদি আরবের তেল অবকাঠামো রক্ষা করতে পারছিল না, তখনই বিকল্প প্রতিরক্ষার তাগিদ তৈরি হয়। আগে নিরাপত্তার প্রয়োজনে ওয়াশিংটনই ছিল উপসাগরীয় দেশগুলোর প্রধান ভরসা। এখন সেই নির্ভরতা কমিয়ে আঙ্কারা, রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে সরাসরি নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তোলার চেষ্টা দেখা যাচ্ছে।
তবে অনেকে একে মুসলিম ন্যাটো বললেও এখনই ন্যাটোর মতো কোনো কঠোর সামরিক জোট তৈরি হচ্ছে না, কারণ ন্যাটোর মতো এখানে কোনো একক অভিন্ন শত্রু নেই। সৌদির প্রধান চিন্তা ইরানকে নিয়ে। সৌদি আরবের নিরাপত্তার সঙ্গে পারস্য উপসাগর, লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী এবং জ্বালানি পরিবহন পথে নিরাপত্তা জড়িত। অন্যদিকে তুরস্কের মূল ভাবনা সিরিয়া ও পূর্ব ভূমধ্যসাগর। প্রশ্ন উঠতে পারে, পশ্চিমা ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও কেন তুরস্ককে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে হলো? ন্যাটোর সবচেয়ে বড় সামরিক বাহিনীগুলোর একটি তুরস্কের, যা প্রতিরক্ষা শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে তুরস্ক এখন তার আশপাশের বিস্তৃত অঞ্চলকে নিজেদের নিরাপত্তার স্বার্থের সরাসরি অংশ হিসেবে বিবেচনা করে। বিশেষ করে সিরিয়ায় তুরস্কের ভূমিকা এবং ইসরায়েলের নীতির প্রতি আঙ্কারার সমালোচনা ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়িয়েছে। তুরস্কের দৃষ্টিকোণ থেকে ইসরায়েল, গ্রিস ও সাইপ্রাস এমন একটি অঞ্চলের সামরিক ও রাজনৈতিক সহযোগিতার একটি নেটওয়ার্ক তৈরি করেছে, যেখানে তাদের স্বার্থের সঙ্গে তুরস্কের স্বার্থের সরাসরি সংঘাত রয়েছে। অন্যদিকে দক্ষিণ এশিয়া পাকিস্তানের প্রধান প্রতিপক্ষ হলো ভারত। গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে বিপজ্জনক মাত্রায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামরিক প্রস্তুতি ও সরাসরি সংঘর্ষ পর্যন্ত গড়িয়েছিল। তার মানে কোনো একক সাধারণ শত্রু না থাকায় ন্যাটোর মতো কঠোর অবকাঠামোর চেয়ে এই জোটটি একটি নতুন ও নমনীয় হাব অ্যান্ড স্পোক মডেল গড়ে ওঠার সম্ভাবনাই বেশি। সে অনুযায়ী যুক্তরাষ্ট্রের পরিবর্তে কেন্দ্রের হাব বা মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে সৌদি, পাকিস্তান, তুরস্কের পারস্পরিক শক্তিশালী সমঝোতা। চুক্তির পর এরদোয়ান বলেছেন, এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই কাঠামো সবার জন্য উন্মুক্ত। তবে বিশ্লেষকেরা বলছেন ভিন্ন কথা। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে এই চুক্তির বাইরে রাখার বিষয়টি তেহরানকে কেন্দ্র করে গড়ে তোলা নিরাপত্তার সমীকরণের ইঙ্গিত দেয়। তেহরানও এই নতুন নিরাপত্তা কাঠামোকে উদ্বেগের সঙ্গে দেখছে। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই চুক্তি সৌদি নিরাপত্তা দীর্ঘমেয়াদী নিশ্চয়তা দেবে না। একই চিত্র দেখা গেছে লোহিত সাগরেও। গত 30 জুলাই সৌদি নেতৃত্বে গঠিত 14 দেশের নৌ প্রতিরক্ষা জোটে বাংলাদেশ থাকলেও ওমান এবং সংযুক্ত আরব আমিরাত সই করেনি। ইরানকেও দূরে রাখা হয়েছে। কাগজে কলমে দুটি উদ্যোগের লক্ষ্য আলাদা মনে হলেও ইরান সমর্থিত হুতিদের হামলা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি এখানে সবচেয়ে বড় সমীকরণ হিসেবে কাজ করছে। আর এই কারণে বিশ্লেষকরা মনে করছেন, কাগজে কলমে এই চুক্তির যতই শক্তিশালী দেখাক, বাস্তবে এর প্রয়োগ অত্যন্ত কঠিন। মিডল ইস্ট মনিটরের এক বিশ্লেষণে পাকিস্তানের এক ঐতিহাসিক দোটানার কথা তুলে ধরা হয়েছে। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক আছে সত্যি, কিন্তু তার চেয়ে বড় সত্যি হলো ইরানের সঙ্গে দীর্ঘ সীমান্ত এবং পাকিস্তানের উল্লেখযোগ্য শিয়া জনগোষ্ঠী, যারা ইসলামাবাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় ভাবনার বিষয়। ইরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ানো পাকিস্তানের অভ্যন্তরীণ শান্তি নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। এর সবচেয়ে বড় প্রমাণ মেলে 2015 সালে, যখন ইয়েমেন যুদ্ধের সময় রিয়াদ সেনা ও বিমান সহায়তা চাইলেও পাকিস্তানের সংসদ সর্বসম্মতভাবে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছিল। মক্কা চুক্তির যৌথ প্রতিরক্ষা বা ন্যাটোর 5 নম্বর অনুচ্ছেদের মতো কঠিন প্রতিশ্রুতি এখন পাকিস্তানকে এক নতুন অগ্নি পরীক্ষায় ফেলেছে। ভবিষ্যতে সৌদির তেল অবকাঠামো আক্রান্ত হলে পাকিস্তান কি ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াবে, নাকি 2015 সালের মতো নিরপেক্ষতার নীতিতে অনড় থাকবে? এই প্রশ্নের উত্তরই শেষ পর্যন্ত মক্কা চুক্তির কার্যকারিতা ও সীমাবদ্ধতা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অবশ্য সৌদি আরব ও তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, এই চুক্তি পুরোপুরি প্রতিরক্ষামূলক, কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে নয় এবং এটি অন্য কোনো বিদ্যমান চুক্তিকে বাতিল করে না। সৌদি কর্মকর্তারা আরো বলেছেন, এটি কোনো ধর্মভিত্তিক সামরিক জোট নয় এবং এতে পারমাণবিক অস্ত্র ভাগাভাগি বা নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু করার কোনো ইঙ্গিত নেই। এটি ন্যাটোর মতো জোটের সঙ্গে তুলনা করা হলেও কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। এই চুক্তির অধীনে এখনো কোনো কেন্দ্রীয় সামরিক কমান্ড, স্থায়ী সদর দপ্তর বা স্থায়ী যৌথ বাহিনী নেই, বরং এটি একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও কৌশলগত চুক্তি, যা সংকটের সময় দ্রুত সমন্বিত সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি করবে। তবে এই জোটে পাকিস্তান থাকায় দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। হংকং ভিত্তিক
সাউথ চায়না মর্নিং পোস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, সৌদি অর্থায়নে তুরস্কের তৈরি উন্নত সামরিক প্রযুক্তি পাকিস্তানের হাতে গেলে তা দক্ষিণ এশিয়ায় ভারতের সামরিক সক্ষমতার উপর চাপ বাড়াতে পারে। তাছাড়া তুরস্ক কাশ্মীর ইস্যুতে সব সময় পাকিস্তানের পাশে থাকে, যা দিল্লির জন্য উদ্বেগের আরেকটি বড় কারণ। তুরস্ক পাকিস্তানকে সঙ্গে নিয়ে সৌদির এই নতুন সামরিক মেরুকরণ ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের ক্ষেত্রেও নতুন ভূ রাজনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নয়াদিল্লির চুক্তিটির জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব পর্যালোচনা করছে। এর আগে 6 আগস্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। দুই নেতা ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তবে ভারতের জন্য সুখবর হলো, সৌদি আরবের সাথে নয়াদিল্লির বাণিজ্যিক, অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক অত্যন্ত মজবুত। রিয়াদের জন্য ভারত তার বৃহত্তম পরিশোধিত তেল ও এলপিজির অন্যতম আমদানিকারক এবং প্রায় 1 কোটি ভারতীয় প্রবাসী সৌদি আরবে বসবাস করেন। একই সাথে ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ অর্থনৈতিক করিডোরের অন্যতম প্রধান অংশীদার হলো সৌদি আরব। ফলে রিয়াদ কৌশলগতভাবে এমন কোনো পদক্ষেপ নেবে না যা ভারতের নিরাপত্তাকে সরাসরি বিপন্ন করে বা ভারতের সাথে তৈরি হওয়া শত কোটি ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ককে বিনষ্ট করে। ভারতীয় কূটনৈতিক মহল চেষ্টা করছে যাতে মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের প্রতিশ্রুতিগুলো শুধু পশ্চিম এশিয়া নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সীমাবদ্ধ থাকে এবং নয়াদিল্লির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উপর কোনো প্রভাব না ফেলে। তা সত্ত্বেও ভারতের উদ্বেগ কিছুটা হলো বাড়ছে, কারণ তার প্রতিবেশী বাংলাদেশ এই জোটে যোগ দিচ্ছে কিনা সেটি নিয়ে। বাংলাদেশের নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিষয়টি একেবারে উড়িয়ে দেননি। তিনি বলেছেন, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে 3 দেশের সঙ্গে অর্থনৈতিক কিংবা প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোয় যুক্তি হওয়ার বিষয়টি ঢাকা ইতিবাচকভাবে দেখছে। তবে তার কথা থেকে এটি নিশ্চিত, বাংলাদেশ এখনো এই জোটে যাওয়ার সম্ভাব্যতা যাচাই করে দেখেনি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পক্ষ থেকে এই জোটে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের উপর চাপ আছে, কিন্তু ন্যাটো সহ অন্য দেশগুলো থেকে পাল্টা চাপও আছে। সে কারণে বাংলাদেশের পক্ষে খুব তাড়াতাড়ি এই জোটে যোগ দেওয়ার সম্ভাবনা একেবারেই কম। কারণ এই জোটে যোগ দিলে আরব আমিরাত ও ইরান সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। বিশ্লেষকরা মনে করেন, এই জোটের আসল পরীক্ষা শুরু হবে যখন চুক্তিটি বাস্তবে প্রয়োগ করা হবে। প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের দিন সব জোটকেই শক্তিশালী মনে হয়, কিন্তু ইতিহাস আমাদের শেখায় শুধু কাগজে লেখা চুক্তি শক্তি তৈরি করে না। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান যদি নিজেদের সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তিকে সমন্বিতভাবে কাজে লাগাতে পারে, তাহলে দীর্ঘদিনের একক মার্কিন নিরাপত্তা নির্ভরতার বাইরে নতুন আঞ্চলিক ভারসাম্য তৈরি হতে পারে। তবে এই উদ্যোগ ব্যর্থ হলে পরিস্থিতি উল্টো হতে পারে। তখন প্রতিটি আরব দেশ বুঝবে, ইসরায়েল প্ররোচিত যুদ্ধের পরবর্তী লক্ষ্য তারা হতে পারে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।